হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখি সিপাহী বিদ্রোহ। এই কবিতাটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। তাহলে আমাদের এখন সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর চ্যাপ্টার। সেই 4 নম্বর চ্যাপ্টারের অংশ সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র একটা বিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র পড়তে গেলে প্রথমে কিন্তু আমাদের সেই বিদ্রোহটা সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা থাকা দরকার। আগে এসো আমরা দেখে নিই, শুধুমাত্র অল্প কথাতে আমরা এই বিদ্রোহ সম্পর্কে একটু জানি, তারপর আমরা আমাদের মূল পাঠ বিদ্রোহের প্রকৃতি সেই নিয়ে আমরা আলোচনা করব। এখন 1757 পলাশির যুদ্ধের মাধ্যমে বিদেশি ইংরেজ শক্তির বাংলা অধিকার। তারপর 100 বছরের মধ্যে গোটা ভারতবর্ষই তাদের পদানত হয়ে যায়। এই দীর্ঘ সময়ে নিম্নবিত্ত অশিক্ষিত কৃষক তারা ব্রিটিশ শাসন শোষণ তার দ্বারা ক্রমশ অসহিষ্ণু হয়। বিভিন্ন সময়ে তারা গর্জে ওঠে, প্রতিরোধ করে ওঠে। আবার আমরা দেখব শিক্ষিত সমাজ তারাও কিন্তু বিভিন্ন সভা সমিতি গঠন করে সংঘবদ্ধতা ঐক্যবদ্ধতার পথে অগ্রসর হতে থাকে। তাই আমরা এই সময়টাকে বলছি সংঘবদ্ধতার যুগ। তো যাই হোক, তো এই যে সংঘবদ্ধতা হওয়ার যুগ, এই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমাদের সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বলতে আমরা বুঝতে পারছি তৎকালীন সময়ে ব্রিটিশ সরকারের অধীনে যারা সৈনিক হিসেবে কাজ করত তারা ছিল সিপাহী। তো এই সব সিপাহীরা ব্রিটিশ সরকার তাদের নীতি পদ্ধতি বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল 1857 সালে। তো এখন আমরা ছোট্ট করে দেখে নিই সেই বিদ্রোহের পিছনে কি এমন বিষয় ছিল যার জন্য তাদের অধীনে চাকরি করা সিপাহীরা তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। আমরা এই কারণগুলোকে বিভিন্নভাবে আলোচনা করতে পারি, কিন্তু সেটা অনেক দীর্ঘ হবে। তবুও আমি সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করছি। রাজনীতি, অর্থাৎ রাজনীতি সংক্রান্ত বিষয়, শাসন ব্যবস্থা সংক্রান্ত বিষয়। ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে তাদের উদ্দেশ্যই ছিল সাম্রাজ্যবাদী শোষণ, শাসন, নির্যাতন। দেশীয় রাজন্যবর্গকেও তারা পদানত করেছিল। এটা কিন্তু তারা মেনে নিতে পারেনি। পরপর বিভিন্ন সাম্রাজ্যবাদী শাসক, লর্ড ওয়েলেসলি, ডালহৌসি, তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপ, নীতি, পদ্ধতি বিভিন্ন দেশীয় রাজ্যকে অসন্তুষ্ট করে তুলেছিল। তাদের দত্তকপুত্র নেওয়ার বাতিল, জোর করে রাজ্যগ্রাস, হিন্দু মুসলিম সব শ্রেণীর জমিদার শাসক
ব্রিটিশদেরকে অসহিষ্ণু করতে চলেছিল। অন্যায়ভাবে নির্লজ্জভাবে রাজপ্রাসাদ লুণ্ঠন, জমিদার তালুকদারদেরকে জমি থেকে তাড়িয়ে দেওয়া, যার ফলে তাদের অধীন কাজ করা অসংখ্য মানুষ কর্মচ্যুত হয়ে যাওয়া, বেকার হয়ে যাওয়া। ভারতবর্ষে তাদের শাসন শুরু হওয়ার সময় থেকেই, প্রথম থেকেই তারা শুরু করেছিল নির্লজ্জভাবে লুণ্ঠন, যেটা আমরা পলাশির লুণ্ঠন বলি। পলাশির যুদ্ধের পর থেকে প্রায় 100 বছর ধরে তারা শুধু এদেশ থেকে সোনা, রূপা, অর্থ ইংল্যান্ডে পাচার করতে শুরু করেছিল। একচেটিয়া আধিপত্য শুরু করেছিল বাণিজ্যের ক্ষেত্রে। ভারতবর্ষের সমৃদ্ধ কুটির শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, জনবহুল গ্রাম শ্রীহীন হয়ে গিয়েছিল। ভারতবর্ষ শুধুমাত্র ইংল্যান্ডের ম্যানচেস্টারের কাঁচামাল সংগ্রহের দেশ আর শিল্প সামগ্রী বিক্রির বাজারে পরিণত হয়েছিল। দেশবাসীকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। কর্মচ্যুত সেনাদল থেকে তাদের জমিদারদের অধীনে কাজ করা অসংখ্য কর্মচারী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, দেশীয় রাজা, গুণীজন, সকলেই, শ্রমিক, কৃষক, যদিও শ্রমিক হিসেবে সেই রকম তখন শ্রমিক শ্রেণীর আবির্ভাব ঘটেনি, কৃষক সমাজ সকলেই কিন্তু জীবিকা হারিয়ে পড়েছিল, অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছিল ব্রিটিশ সরকারের দ্বারা, অর্থাৎ সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। তারপর ব্রিটিশ শাসন ভারতবাসীদের শুধু দেখেছে ঘৃণার চোখে, তীব্রভাবে ঘৃণা করেছে। বর্বর, কালা আদমি, এই ছিল তাদের মানসিকতা। কোনো ইংরেজের সঙ্গে দেখা করতে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত মানুষও ভয় পেয়ে যেতেন। সবসময় তাদের সন্দেহ, অবিশ্বাসের চোখে দেখা হতো। খ্রিস্টান মিশনারিরাও ধর্ম প্রচার করতেন জোর করে। তাদের উদ্ধত আচরণ ভারতবাসীকেও অসহিষ্ণু করে তুলছিল। এর সঙ্গে নানান ধরনের কর্মসূচি, ভারতবর্ষে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ বিরোধিতা, বিধবা বিবাহ প্রচলন, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, এইসব অমানবিক কুপ্রথাকে দমন করেছিল ইংরেজি শিক্ষার বিস্তার, রেল লাইনের প্রসার, টেলিগ্রাফ ব্যবস্থা, সেচ ব্যবস্থা গঙ্গা নদীকে কেন্দ্র করে। এই ঘটনাগুলো কিন্তু ভারতবাসীর মনে সন্দেহের বাতাবরণ তৈরি করেছিল এক শ্রেণীর ভারতীয়দের মনে। স্বাভাবিকভাবে, যে ব্রিটিশ শুধু শোষণ করতে জানে, নির্যাতন করতে জানে, তাহলে তাদের সামান্য শুভ কাজটা কোনো মানুষই সহজভাবে মেনে নেবে না, সন্দেহের চোখেই সেটাকে দেখে। তাহলে স্বাভাবিকভাবেই এই সন্দেহের বাতাবরণ ক্রোধ, অসহিষ্ণুতার জন্ম দিয়েছিল। আবার আমরা দেখব সামরিক ক্ষেত্রে সিপাহীদের চাকরি সংক্রান্ত অনেক রকমের সমস্যা ছিল। অনেক সময়ই তাদের বহু দূর দেশে যুদ্ধ করতে যেতে হতো। তার জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার ব্যবস্থা থাকলেও তাদের কিন্তু দেওয়া হতো না। এছাড়া বেতন, পদমর্যাদা, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারেও একজন ব্রিটিশ সৈন্যের কাছে কখনোই ভারতীয় সৈন্য, তাতে তিনি যত যোগ্যতাই দেখান না কেন, পারদর্শিতাই দেখান না কেন, সমকক্ষ ছিল। প্রতি পদে পদে ভারতবাসীর প্রতি অপমান প্রকাশ পেত। সেই সঙ্গে ভারতীয় সমাজে সমুদ্রযাত্রা নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও মুখ বুজে এই সৈনিকরা কিন্তু মেনে নিত। দিনের পর দিন ধরে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভাব অভিযোগ জানিয়ে আসছিল, কিন্তু সেই অভাব অভিযোগের কোনো সুরাহা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ব্রিটিশ শাসন করেনি।
পরবর্তীকালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার সময় ক্রিমিয়ার যুদ্ধে ভারতীয় সৈনিকরা যেসব যোগদান করেছিলেন, তারা কিন্তু ব্রিটিশ মানে সৈনিকদের অপদার্থতা চোখের সামনে প্রত্যক্ষ করেছিল। ব্রিটিশের প্রতি যে একটা উঁচু ধারণা, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা হারিয়েছিল সাধারণ মানুষ। এই সাধারণ সৈনিকরাও কিন্তু বুঝেছিল তাহলে ব্রিটিশ সৈন্যরা আমরই কিছু নয়, তারা তেমন শক্তিশালী নয়, তারা তাদের চেয়েও অপদার্থ। তাহলে স্বাভাবিকভাবেই তাদের মনে একটা শক্তি জন্মেছিল। সেই সময় বিভিন্ন ফকির দরবেশ যারা, তারা প্রচার শুরু করে দিয়েছিলেন যে ভারতবর্ষে কিন্তু আগামী 100 বছরের মধ্যে ব্রিটিশ শাসনের অবসান হতে পারে। তো এই ঘটনাগুলো তাদের মনোবলকে কিন্তু বাড়িয়ে তুলেছিল। তাহলে বিভিন্ন দিক দিয়ে দেশের সিপাহী যারা, তারা যেমন শোষিত, নির্যাতিত, নিজেদের মধ্যে ক্ষোভকে পুষে ধিক ধিক করে জ্বলছিল সেই ক্ষোভের আগুন। আর সেই সঙ্গে সর্বত্র কৃষক থেকে শুরু করে, জমিদার থেকে শুরু করে, কারিগর থেকে শুরু করে, বণিক থেকে শুরু করে সব মানুষ ব্রিটিশ শাসন এবং শোষণে অতিষ্ঠ। এইরকম পরিস্থিতিতে ভারতীয় সেনা বিভাগে একটা নতুন ধরনের বন্দুকের আমদানি হয়, যেটাকে বলা হয় এনফিল্ড রাইফেল। কি করা হয় না, এই এনফিল্ড রাইফেলে যে কার্তুজ বা টোটাগুলো ভরা হতো, সেগুলো কোনো চামড়ার আবরণে সেটাকে লাগানো থাকতো। তো যুদ্ধক্ষেত্রে সেই সব চামড়া আবরণ কাটার জন্য, যেটা আমাদের প্রাকৃতিক অস্ত্র, যুদ্ধের সময় তো আর হাতে ব্লেড ছুরির ব্যাপার থাকা সম্ভব নয়, তাহলে আমাদের প্রাকৃতিক অস্ত্র যেটা দাঁত, সেটাকেই ব্যবহার করতে হতো। তো এই সময় একটা গুজব রটে গেল। তার আগে একটা বিষয়, যে ওই যে কার্তুজ বা টোটার প্যাকেট, সেগুলো চামড়ার আবরণে ঢাকা থাকতো। আর সেই চামড়াটা যাতে একটু নরম হয়, তার জন্য চর্বি জাতীয় পদার্থ দিয়ে সেটা মাখানো থাকতো, সহজেই যাতে কেটে ফেলা যায়। তো এই সময় হিন্দু মুসলিম সিপাহীদের মনে একটা গুজব রটে গেল। সেই গুজবটা কি না, ওই কার্তুজের প্যাকেট গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। স্বাভাবিকভাবেই গরু এবং শূকর হিন্দু এবং মুসলমান উভয়ের কাছে একটা ধর্মনাশের চক্রান্ত বলে মনে হলো, এবং সেই গুজবই ছড়িয়ে গেল সেনাদের মনে। ব্যবহার করতে অস্বীকার করল। স্বাভাবিকভাবেই টোটা ব্যবহার না করার প্রতিবাদে তারা সেই বিক্ষোভ দেখাতে শুরু হয়ে গেল 1857 সালের 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে সেই বিক্ষোভ, যেটা আমরা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলি। সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রবর্তন বা এনফিল্ড রাইফেলের ব্যবহার। তাহলে আমাদের কারণগুলো আমরা ছোট্ট করে জেনে নিলাম। সেগুলো বিভিন্নভাবে আমরা ভাগ করে আলোচনা করতে পারি: রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক এবং প্রত্যক্ষ। এবার আমরা একটু মানচিত্রে দেখে নেওয়ার চেষ্টা করব এই মানচিত্রে আমরা দেখব এখানে ভারতবর্ষের মানচিত্র আছে। ভারতবর্ষের মানচিত্রে বিভিন্ন অংশকে তুলে ধরা হয়েছে, বিভিন্ন জায়গা মার্ক করে দেওয়া আছে। আমাদের হয়তো একটু দেখতে অসুবিধে হতে পারে, আমরা একটু গোটাটাই একটু ভালো করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমরা দেখাবো এই যে বাংলাদেশের ঠিক পশ্চিমে এই যে আমাদের পশ্চিমবঙ্গের অংশ শুরু হচ্ছে, এই অংশ, এটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বহরমপুর,
আর তারই নিচে আমরা দেখব ব্যারাকপুর। তারপর আমরা এখানে দেখব মিরাট, তার কাছে দেখব দিল্লি। এই যে আমাদের এই অংশটি পুরোটাই কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে আমাদের কোন কোন জায়গাগুলো আমরা একটু বলে দেবো, যে এটা যদি তোমরা দেখতে চাও, তোমরা শচীন্দ্রনাথ মণ্ডলের 55 পাতায় যে মানচিত্রটা আছে শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা বইয়ে, সেটা তোমরা যাদের কাছে বই আছে দেখে নিতে পারো। যাই হোক, তো এখন তাহলে বললাম আমরা ওই কার্তুজ, যে গরু এবং শূকরের চর্বি মাখানো যে কার্তুজের আবরণ, সেই আবরণকে বা সেই কার্তুজ ব্যবহার না করাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল বহরমপুরে, যেটা মুর্শিদাবাদের বহরমপুর, সেখানে অস্বীকার করলেন। এর ফলে 29শে মার্চ ব্যারাকপুর, এই তার নিচের দিকে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে তিনি কিন্তু বিদ্রোহ ঘোষণা করলেন। তো এমনকি তিনি কয়েকজন ইংরেজ কর্মচারীকে হত্যাও করলেন। তবে একটা জিনিস মনে রাখবো, যে এই ঘটনাগুলো কিন্তু আমরা প্রকৃত সিপাহী বিদ্রোহের সূচনা বলবো না, এগুলো বলবো বিভিন্ন প্রতিবাদমূলক ঘটনা। প্রকৃতপক্ষে কিন্তু মিরাট সেনানিবাস থেকেই 10ই মে 1857 এখান থেকেই কিন্তু প্রকৃত বিদ্রোহ শুরু হয়েছিল। যদি বলে সিপাহী বিদ্রোহ প্রকৃতভাবে শুরু হয়েছিল কোন সময়, 1857 সালের 10ই মে মিরাট সেনানিবাস থেকেই প্রথম প্রকৃত বিদ্রোহ শুরু হয়েছিল। তার আগের ঘটনাগুলো শুধুমাত্র বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচি হিসেবে আমরা বলতে পারি। যাই হোক, স্বাভাবিকভাবেই কানপুর, লখনৌ, ঝাঁসি, বেরেলি, বিহার, অযোধ্যা বিভিন্ন জায়গাতে খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করবে। এবার বিদ্রোহে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করলো। অনেক জমিদার তারা বিদ্রোহ সমর্থন করেছিল, বিদ্রোহীদের পাশে ছিলেন। হয়তো মাদ্রাজ, বাংলাদেশ, হয়তো উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল হয়তো বিদ্রোহের অংশ নেয়নি, কিন্তু এইসব এলাকার সাধারণ মানুষের কিন্তু মানবিক সমবেদনা ছিল, সহানুভূতি ছিল কিন্তু সিপাহীদের উপর। হয়তো অযোধ্যায় যেভাবে গণবিদ্রোহের রূপ নিয়েছিল সেই রকমভাবে হয়তো ছড়িয়ে পড়েনি, কিন্তু সে এলাকার মানুষের সহানুভূতি ছিল সিপাহীদের পেছনে। তো এখন আমরা কয়েকজন নেতার নাম জেনে নিই। যে সিপাহী বিদ্রোহের একজন প্রধান নেতা আমরা বলতে পারবো যে দিল্লির গদিচ্যুত সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। যদিও তিনি খুব বয়স্ক, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল না, তবুও বিদ্রোহীরা তাকে সিংহাসনে বসিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে তারা বিদেশি শাসন অবসান ঘটাতে চাইছে। এছাড়া আমরা যদি আরও আমরা দেখব বখত খান। কানপুরে বিদ্রোহীর নেতা ছিলেন দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র নানা সাহেব, পোষ্যপুত্র নানা সাহেব। সেই নানা সাহেব, তার পক্ষে ছিলেন তাঁতিয়া তোপি, মন্ত্রী হাকিম আজিমুল্লাহ, অযোধ্যার বেগম হজরত মহল, আরও একটা বড় নাম রানী লক্ষ্মীবাই, কোনোয়ার সিং, যদিও তিনিও ছিলেন অতিশীকর বৃদ্ধ। যা স্বাভাবিকভাবে এনাদের নেতৃত্বে বিদ্রোহ পরিচালিত হয়েছিল, কিন্তু বিদ্রোহীদের অসীম সাহস, বীরত্ব, সাধারণ মানুষের সহানুভূতি ছিল ঠিকই, তবু কতগুলো সাধারণ বিষয়ের নির্দিষ্ট কতগুলো বিষয় যেগুলো যুক্ত ছিল, যেগুলো সিপাহীদের বিদ্রোহকে সফল হতে দেয়নি। তো আমরা একটু ছোট করে দেখে নিই সেই সব বিদ্রোহের কেন ব্যর্থ হলো এই বিদ্রোহ। তারপর আমরা মূল বিষয় আসব, বিদ্রোহের প্রকৃতি। তো যাই হোক, প্রথমেই আমরা দেখে নেব যে এই বিদ্রোহের ব্যর্থতার পিছনে কী ছিল। বিদ্রোহ কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, সমগ্র দেশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েনি।
2 নম্বর, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহ, অযোধ্যার নবাব ছাড়া বাকি দেশীয় রাজারা কিন্তু বিদ্রোহকে সমর্থন করেনি। অনেক জমিদার বিদ্রোহ দমনে ইংরেজদেরকেই সাহায্য করেছে। পরে বিদ্রোহীদের কোনো সর্বভারতীয় পরিকল্পনা ছিল না। বিভিন্ন অংশে বিদ্রোহীরা নিজের স্বার্থ দ্বারা পরিচালিত হয়েছিল, নিজের স্বার্থ পূরণটাই প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল, যার ফলে এইরকম বিদ্রোহকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সিপাহীদের মধ্যে যোগ্য নেতার অভাব ছিল। এখন প্রশ্ন হবে, তাহলে স্যার এই যেসব নেতৃত্বের নাম আপনি বললেন, লক্ষ্মীবাই, তাতিয়া তোপি, কানওয়ার সিং, এরা কি যোগ্য ছিলেন না? ছিলেন, অবশ্যই ছিলেন। কিন্তু যেখানে ব্রিটিশ সেনাপতি আউটরাম, লরেন্স, ক্যাম্পেল, হ্যারল্ড, এদের যে যোগ্যতা, সেই যোগ্যতা কিন্তু এই দেশীয় সিপাহীদের নেতৃত্বে থাকা মানুষদের ততটা ছিল না। তারপর তাদের উন্নত অস্ত্রশস্ত্র, যেটা সিপাহীদের ছিল না কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের ছিল। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই যোগাযোগ ব্যবস্থার সাহায্যে সহজেই তারা বিদ্রোহকে দমন করতে পেরেছিল। আর ওই যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে সিপাহী বা দেশের বিভিন্ন অংশের সঙ্গে সংযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। আরও শেষে আমরা বলতে পারি তাদের কূটনীতি, ভয় দেখানো, যেগুলো যুগ যুগ ধরেই চলে আসছে, এই বিষয়গুলোও কিন্তু কাজ করেছে। আর এই কারণের ফলেই সিপাহীরা কিন্তু সফল হতে পারে। তাহলে আমরা এখানে বুঝলাম যে সিপাহী বিদ্রোহ কারণ বা প্রকৃতি পড়তে যাওয়ার আগে তাহলে সিপাহী বিদ্রোহটা কি বুঝলাম, তাদের নেতৃত্ব, কারণ এবং কেন ব্যর্থ হয়েছিল। এবার আমরা আসবো এই বিদ্রোহকে কি বিদ্রোহ বলা যায়। আমরা তো প্রথমেই বললাম, হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখি সিপাহী বিদ্রোহ। আমরা তো প্রথমে সিপাহী বিদ্রোহ বলেই ফেললাম। আচ্ছা, প্রথমে সিপাহী বিদ্রোহ বললাম বলেই কি এটা সিপাহী বিদ্রোহ? তবে কেউ বলছেন মহাবিদ্রোহ, কেউ বলছেন সামরিক সংগ্রাম, কেউ বলছেন জাতীয় বিদ্রোহ, কেউ বলছেন সামন্ততান্ত্রিক শোষণ, সনাতনপন্থীদের বিদ্রোহ, রক্ষণশীল শক্তি জাগরণ। তাহলে আমাদের কাছে তো সত্যি একটা বড় চ্যালেঞ্জ বলতে পারি, বড় প্রশ্ন বলতে পারি, যে এটা তাহলে সত্যিকারের কি বিদ্রোহ ছিল? দেখি, এই নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যেই অনেক মত পার্থক্য আছে। তো স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে তো তাদের কথাগুলোকে শুনতেই হবে। এখন আমরা এবার সেই আলোচনাতে আসছি যে এই বিদ্রোহটাকে আমরা কি বিদ্রোহ বলবো, এবং অন্যান্য পণ্ডিত বা যারা বিদগ্ধ মানুষ তারা কি বলছেন। তো এখানে আমরা প্রথমেই বলবো যে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি নিয়ে, অর্থাৎ কেমন ধরনের বিদ্রোহ এটা, এই প্রকৃতি নিয়ে কিন্তু পণ্ডিত মহলে যথেষ্ট আলোচনার বিষয়, যথেষ্ট বিতর্ক আছে তাদের মধ্যে। পরস্পর বিরোধী বিভিন্ন রকমের বক্তব্য এই সময়ে বেরিয়ে এসেছে। তো প্রথমে আমরা দেখি কিছু ইংরেজ ঐতিহাসিকের কথা, যেমন স্যার জন লরেন্স, স্যার জন সিলি, চার্লস রেক্স, চার্লস রবার্টস, এনারা কিন্তু 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলছেন। 1857 সালের বিদ্রোহ তাদের কাছে একটি সামরিক বিদ্রোহ ছাড়া আর কিছু ছিল না। সামরিক কথাটা আসছে যেহেতু সমর মানে যুদ্ধ, তাহলে যুদ্ধ সংক্রান্ত সামরিক, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের মানুষদের দ্বারা ঘোষিত বিদ্রোহ, তাই সেটাকে সামরিক। আবার অন্যদিকে সমকালীন বিদগ্ধ কিছু ভারতীয় সম্মানীয় বিদগ্ধ মানুষ সেই সময়ে, যেমন অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র,
হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এইসব সমকালীন বিদগ্ধ ভারতীয়রা এই 1857 সালের বিদ্রোহকে বলছেন সিপাহী বিদ্রোহ। এখন কেন তারা এই 1857 সংগ্রামকে সিপাহী বিদ্রোহ বলছেন? এক নম্বর হচ্ছে যে কোনো দেশীয় রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহে অংশ নেয়নি, এই বিদ্রোহকে সমর্থন করেনি, বরং দেশের শিক্ষিত মানুষ এই বিদ্রোহকে নিন্দা করেছেন। আর কি না, ভারতবর্ষের ব্যাপক অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েনি, শুধু সিপাহীদের মধ্যেই এই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। আর কি না, সাধারণ মানুষের সঙ্গে বিদ্রোহের নাকি কোনো যোগাযোগ ছিল না, সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশ নেয়নি। তাহলে এই সব কারণে এই সমকালীন বিদগ্ধ ভারতীয় যারা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলতে চাইছেন, তাহলে এনাদের কথায় এটা সিপাহী বিদ্রোহ। আমরা তাহলে কি এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলেই উল্লেখ করব? না, এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করে দেওয়াটা বা বলাটা ঠিক হবে না। ইংল্যান্ডে ডিসরেলি তিনি কি বলছেন আমরা একবার শুনি। ইংল্যান্ডের টরি পার্টির নেতা ডিসরেলি তিনি বলছেন 1857 সালের বিদ্রোহ জাতীয় সংগ্রাম। আবার কিছু সমকালীন ইংরেজ ঐতিহাসিকদের কাছে যায়, যেমন নর্টন, ডাক, আউটরাম, হ্যাভেল, জন কে, ম্যালিসন, হোমস, চার্লস বল প্রমুখরা কিন্তু বলছেন যে এই বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ। বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক কার্ল মার্ক্স তিনি একদম পরিষ্কার ভাষায় বলছেন যে 1857 সালের বিদ্রোহ জাতীয় সংগ্রাম। ব্রিটিশ শাসকরা যাকে সামরিক বিদ্রোহ বলে ভাবছে, আসলে সেটা জাতীয় বিদ্রোহ। শুধুমাত্র সিপাহীদের মধ্যে এই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল না, ভারতের বিভিন্ন স্থানের জনগণ, অযোধ্যা, রোহিলখণ্ড, বিহার স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। ঝাঁসি রানী, নানা সাহেব, কনোয়ার সিং প্রভৃতি অনেক জমিদার, অনেক তালুকদার এই বিদ্রোহে বিদ্রোহীদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। বাহাদুর শাহকে দিল্লি সিংহাসনে বসাতে চাওয়াটা তারা প্রমাণ দিয়েছিলেন যে তারা বিদেশি শাসনমুক্ত হতে চায়। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারবো যে 1857 সালের বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহ বলে দেওয়াটা কোনোভাবেই ঠিক নয়, এটা অযৌক্তিক। আবার আমরা বিনায়ক দামোদর সাভারকার, যাকে আমরা বীর সাভারকার বা সাভারকার বলছি, তিনি তার গ্রন্থে বা আরও কিছু গ্রন্থকার লেখক তারা কিন্তু এই 1857 সালের সিপাহীদের সংগ্রামকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করছে। ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। তবে আবার এটাও কিন্তু পুরোপুরি গ্রহণযোগ্য
নয়। তবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার কি বলছেন দেখি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন এটা তথাকথিত প্রথমও নয়, জাতীয়ও নয়, আর স্বাধীনতা সংগ্রামও নয়। তাহলে এটা কি বিদ্রোহ? তাহলে বিনায়ক দামোদর সাভারকরের কথাতে যদি প্রথম স্বাধীনতার যুদ্ধ না হয়, তাহলে রমেশচন্দ্র মজুমদারের কথায় আমরা বলবো কি বিদ্রোহ এটা। তাহলে একবার তার কাছেই যাই, তিনি কি বলছেন একটু শুনি। তার মতে এই বিদ্রোহ নাকি ভারতের সব জায়গার জনসাধারণ অংশ নেয়, কতকগুলি সীমাবদ্ধ অঞ্চলেই নাকি এটি সীমাবদ্ধ ছিল, নির্দিষ্ট কতকগুলি অঞ্চলে সীমাবদ্ধ ছিল। 2, ভারতের বেশ কিছু নৃপতি এই বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিল। শিখ গোর্খা সেনা যারা বিদ্রোহ দমনে কাজে লেগেছিল। বাংলাদেশের শিক্ষিত সমাজ এই বিদ্রোহ থেকে দূরে ছিল। আবার অনেক জায়গায় বিদ্রোহীরা নাকি নৃশংসতা, লুটতরাজ এইসব নাকি করার ফলে জনসাধারণ নাকি একটু ভয় পেয়ে গেছিল তাদের প্রতি। 3 নম্বর, বিদ্রোহ চলাকালে হিন্দু মুসলমান ঐক্যবোধ দূরের কথা, বিভিন্ন জায়গাতে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। বাহাদুর শাহের সিংহাসনে বসানোর বিষয়টি রাজপুত মারাঠাদের শিখদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। 4, বিদ্রোহে বিদ্রোহী নেতাদের কোনো লক্ষ্যেরও কিন্তু স্থিরতা ছিল না। বাহাদুর শাহ যদি বলি, নানা সাহেব বলি, লক্ষ্মীবাই বলি, সকলেই কিন্তু নিজ নিজ স্বার্থ দ্বারাই পরিচালিত হয়েছিলেন। আবার 1857 সালের নিরিখে জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে বলতে গেলে বলবো, তখন কিন্তু ভারতবর্ষে জাতীয়তাবাদের জন্ম হয়নি। তাই যদি এই বিদ্রোহকে আমরা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলি, তাহলে আমরা সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন এগুলোকেও কিন্তু একই দাবি করতে পারে, এগুলোকেও আমরা তাহলে স্বাধীনতার যুদ্ধ বলতে পারি। তো এই যুক্তি দেখালেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তো রমেশচন্দ্র মজুমদার তাঁর গ্রন্থ সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, ডক্টর সুরেন্দ্রনাথ সেনের 1857 এবং ডক্টর শশীভূষণ চৌধুরীর সিভিল রিবেলিয়ন ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিজ 1857 to 59, এনারা তিনজনই ওই একই সুরেই গলা মিলিয়েছেন, একই মতের অবতারণা করেছেন। এরা কেউই স্বাধীনতার যুদ্ধ বলতে চাননি। এবার হয়তো কোনো কোনো জায়গায় জনগণের সহানুভূতি, জনগণের অংশগ্রহণে হয়তো জাতীয় স্তরে উন্নীত হয়েছিল। বিভিন্ন জায়গায় এই বিদ্রোহের প্রকৃতি বিভিন্ন রকম ছিল। বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুশোভন সরকার, অধ্যাপক সুশোভন সরকার, তাঁরা কিন্তু এই 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ, মুক্তি সংগ্রাম বলেই কিন্তু তারা জানিয়েছেন। তারা ডক্টর সেনের মতকে খণ্ডন করেছেন, ডক্টর মজুমদারের মতকে খণ্ডন করেছেন। তারা বলছেন যে সুপরিকল্পিতভাবে দেশের সমস্ত জনগণ পৃথিবীর কোনো দেশের বিপ্লবেই কখনোই অংশ নেয়নি। আর কি না, আমাদের খুব পরিতাপের বিষয় হচ্ছে এটা যে এইসব আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা শিবাজির বীরত্ব দেখতে পেয়েছেন, রাজপুতদের বীরত্ব দেখতে পেয়েছেন, আকবরের বীরত্ব দেখতে পেয়েছেন, এগুলোর মধ্যে কিন্তু জাতীয়তার ভাব তারা দেখতে পেয়েছেন। কিন্তু শুধুমাত্র এই 1857 সালের বিদ্রোহের ক্ষেত্রেই তারা কোনো জাতীয়তার ভাব দেখতে পেলেন না। তিনি আবার বলছেন
যে যদি এটা আমরা না বলি 1857 সালের বিদ্রোহকে যদি আমরা স্বাধীনতা সংগ্রাম না বলি, তাহলে ফ্রান্সের মানুষদের জোয়ানো পার্কের নেতৃত্বে লড়াই, ইংরেজ বিতাড়ন, ইতালির কার্বোনারি আন্দোলন, নেপোলিয়নের বিরুদ্ধে রুশ জনগণের প্রতিরোধ, এগুলো একটাকেও কিন্তু জাতীয় সংগ্রাম বলতে পারা যাবে না। ডক্টর পি.সি. যোশী তার 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থেও কিন্তু এই মতটাই তিনি প্রদান করেছেন। আবার অন্যদিকে বিশিষ্ট মার্ক্সবাদী নেতা ইএমএস নাম্বুদিরিপাদ, তিনি একটা বিরাট গ্রন্থ রচনা করেছেন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। সেখানে আবার তিনি বলছেন যে যত সংখ্যক বিদ্রোহে যোগদান করেছেন, তার থেকে নাকি বেশি সংখ্যক বিদ্রোহ দমনে কাজে লেগেছে। এনারা ডক্টর মজুমদার, ডক্টর সেনের মতকে ইনি সমর্থন করছেন। কারণ যদি এদের সাহায্য না পেত, তাহলে সরকারের পক্ষে এই সিপাহীদের দমন করা কোনোভাবেই সম্ভব হতো না। আর ইনি বলছেন যে যারা এটাকে স্বাধীনতার সংগ্রাম বলছেন, তারা চোখ বুজে আছেন, এটা বলতে হয়। রজনীকান্ত দত্ত, জওহরলাল নেহরু, এনারা সব ওই প্রতিক্রিয়াশীল চরিত্র উল্লেখ করছেন। রক্ষণশীল আন্দোলন, প্রতিক্রিয়াশীল শক্তির বিদ্রোহ, এইসব বলছেন। আবার ডক্টর মজুমদার, ডক্টর সেন প্রমুখ ঐতিহাসিকরা এই 1857 সালের বিদ্রোহকে কিন্তু বলছেন সামন্ত সেনের বিদ্রোহ। এই বিদ্রোহ হচ্ছে তাদের মতে সনাতনপন্থীদের শেষ বিদ্রোহ। বলছেন যে ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র এদের মৃত্যুকালীন আর্তনাদ। অর্থাৎ তাদের মতে যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আধুনিক যুগের সূচনা হয়েছে, তো এই অবস্থায় সামন্ততন্ত্র ধ্বংসোন্মুখ, অভিজাততন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, সনাতনপন্থীরা বিদায় নিচ্ছে, তাই এরা মরণ কামড় দিতে চাইছে নাকি, এই ধরনের মতামত ব্যক্ত করছেন তারা বলছেন স্পষ্টতই প্রতিক্রিয়াশীল চরিত্র ছিল 1857 সালের বিদ্রোহে। এদের উদ্দেশ্য ছিল প্রতি বিপ্লব ঘটানো। কারণ ইংরেজ শাসনে দ্রুত পাশ্চাত্য সভ্যতার বিকাশ ঘটা, জনসাধারণ একটা ভয় পেয়ে গিয়েছিল, সামন্ত প্রভুদের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছিল, তাই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা বদলে যাবে, তাই নাও একটা প্রতি বিপ্লব অনুষ্ঠিত হলো। তাই শিক্ষিত মানুষরাও বাংলাদেশের নাকি এই বিদ্রোহীদের সমর্থন করেন। তবে আমরা এই কথাটাকেও কিন্তু সর্বাংশে গ্রহণ করতে পারি না। এ বিষয়ে ডক্টর সুশোভন সরকার বলছেন, এই হজরত মহল, এই লক্ষ্মীবাই, কোনোয়ার সিং প্রমুখ মানুষরা সামন্ত ছিলেন, ধরে নিলাম তারা তালুকদার ছিলেন, তো তাদের হাতে বিদ্রোহের নেতৃত্ব ছিল। তো তাদের হাতে বিদ্রোহের নেতৃত্ব ছিল বলে আমরা এই বিদ্রোহকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে দেব? কারণ তারাই তো ছিলেন সমাজের স্বাভাবিক নেতা। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, অসহায়, নিরন্ন, যাদের গর্জে ওঠার এবং প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার মতন অবস্থা তাদের ছিল না। তাহলে স্বাভাবিকভাবেই সমাজের যারা স্বাভাবিক নেতা, তাদেরই বিদ্রোহ পরিচালনায় অংশ নেওয়া এটাই স্বাভাবিক ছিল। তাই সামন্ত নেতৃত্বে পরিচালিত হয়েছিল বলেই যে এই বিদ্রোহকে আমরা সামন্ত বিদ্রোহ বলবো, সনাতনপন্থীদের বিদ্রোহ বলবো, এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। বরং আমরা বলতে পারবো, ডক্টর সুশোভন সরকার বলছেন যে সামন্ত ব্যবস্থা স্তম্ভস্বরূপ যে সকল জমিদার যোদ্ধারা যারা ছিলেন, তারা কিন্তু বিদ্রোহ দমনে কাজে লেগেছিল। তাহলে এটাকে কি আমরা সামন্ত বিদ্রোহ বলতে পারি? এ বিষয়ে পি.সি. যোশী বলছেন যে তাহলে নেপোলিয়নের বিরুদ্ধে রুশবাসীদের বিদ্রোহ, পোল্যান্ড ব্যবচ্ছেদের বিরুদ্ধে পোল সামন্তদের বিদ্রোহ, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি কাভোর গারিবাল্ডির অবদান, ভিক্টর ইমানুয়েলের কৃতিত্ব, তাহলে এগুলো সবেতেই যদি একটা গৌরবজনক ভূমিকা থাকে, তাহলে ভারতবর্ষের ইতিহাসে 1857 সালে সিপাহীদের দ্বারা সংগঠিত এই বিদ্রোহকে আমরা কি সামন্ত বিদ্রোহ বলবো? বরং আমরা বলবো
যে সামন্ত নেতৃত্বে পরিচালিত হলেও এই বিদ্রোহ কিন্তু প্রকৃতই ছিল জাতীয় সংগ্রাম। তাহলে এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ, নিছক সামন্ত বিদ্রোহ, সামরিক সংগ্রাম, সনাতনপন্থীদের বিদ্রোহ এইভাবে অভিহিত করাটা ঠিক নয়। আবার শুধুমাত্র এনফিল্ড রাইফেলের টোটাটা ব্যবহার করব না বলেই এই বিদ্রোহ হয়ে গেল তাও নয়। সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে সেই 1757 সাল থেকে ব্রিটিশ শাসন শোষণের শিকার, প্রতিরোধের ক্ষমতা নেই, সংঘবদ্ধতার সুযোগ নেই। এই রকম পরিস্থিতিতে বিভিন্ন মানুষও তাদের বুকে চেপে রেখেছিল সেই অসহিষ্ণুতা, সেই যন্ত্রণা। যখন সিপাহীরা তাদের নিজের রুজি রুটির, তাদের চাকরি সংক্রান্ত অভাব অভিযোগে তারা গর্জে উঠল, তখন কিন্তু সত্যিই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য নির্যাতিত অবহেলিত মানুষ, তারাও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। তাই 1857 সালের বিদ্রোহকে আমরা সামরিক সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ বলে ছোট না করে এটা প্রকৃত অর্থে আমরা এটাকে জাতীয় সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলতে কোনো অসুবিধে নেই। এবার আমরা শুরু করব 1857 সালের যে বিদ্রোহের কথা আমরা এতক্ষণ পড়লাম। এবার দেখব এই বিদ্রোহে শিক্ষিত সমাজ, আমরা আগেই পড়েছি, প্রকৃতি পড়তে পড়তে বলছিলাম যে শিক্ষিত সমাজ এই বিদ্রোহের সঙ্গে ছিলেন না, তারা বিদ্রোহ থেকে দূরে ছিলেন। এখন এই শিক্ষিত সমাজ বিদ্রোহকে সমর্থন করেন। তো এ বিষয়ে দেখব আমরা যে 1857 সালে যখন বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল, সেই সময় কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে রাধাকান্ত দেবের সভাপতিত্বে কলকাতাবাসী জমিদার বুদ্ধিজীবী তারা একটা সভায় হাজির হয়েছিলেন। সেখানে আমাদের বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ বাহাদুরও ছিলেন, কৃষ্ণনগরের রাজা মহারাজা ছিলেন, বিভিন্ন এলাকার। তারা কিন্তু বিষয়টাতে আসন্ন বিপদ হিসেবে মনে করেছিলেন। 2 নম্বর, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তীব্র ভাষায় এই বিদ্রোহের নিন্দা করেছেন, এমনকি তারা ব্রিটিশকে সাহায্য করবেন এই মর্মের প্রতিশ্রুতিও দিয়েছেন। আবার হুগলি, ভদ্রকালী, কন্নগর, বিভিন্ন হুগলির অঞ্চলে বিভিন্ন জমিদার তালুকদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারা সভা করেছেন। সেখানে তারা রাজভক্তির প্রকাশ ঘটিয়েছেন। বিদ্রোহের নিন্দা করেছেন, ব্রিটিশের প্রতি কৃতজ্ঞতার উদাহরণ দিয়েছেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের যে সংবাদ প্রভাকর, উদয়চাঁদ আড্ডের সংবাদ পূর্ণচন্দ্রোদয়, গৌরীশঙ্কর ভট্টাচার্যের সংবাদ ভাস্কর, বিদ্রোহ দমনে সরকারকে সম্পূর্ণরূপে সাহায্য দেওয়ার কথা। শুধুমাত্র ব্যতিক্রম ছিল শ্যামসুন্দর সেন সম্পাদিত সমাচার সুধাবর্ষণ। তাহলে আমরা কিছু বাঙালি চরিত্র যারা বিদ্রোহীদের পাশে ছিলেন, একেবারেই ছিলেন না তা নয়, কিন্তু বাঙালি শিক্ষিত সমাজ সেদিন বিদ্রোহটাকে মেনে নেয়,
বরং তারা বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারকে সহযোগিতার কথা ব্যক্ত করেছে। যাই হোক, এবার আমরা আসবো মহারানীর ঘোষণাপত্র 1858, কুইন্স প্রোক্লামেশন 1858। তো এখন এই মহারানীর ঘোষণাপত্রের প্রয়োজন হলো কেন, এটা আমাদের জানতে গেলে আমরা তার আগে একটু অংশ জাস্ট আমরা দেখে নিই। 1857 সালে ভারতবর্ষের শাসন ক্ষমতায় শীর্ষে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন এই পরিস্থিতিতেই বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, মহাবিদ্রোহ। তো এই যে মহাবিদ্রোহ ঘটল, সিপাহী বিদ্রোহ হলো, তাতে ব্রিটিশ শাসনকে কিন্তু যাই হোক একবার ভাবতে হয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ যে ভারতের মতন একটা দেশে 100 বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বলবৎ আছে, তার মানে ভারতের শাসন আর নিরাপদ নয়। 1857 সালের বিদ্রোহ ব্রিটিশ শাসন ব্যবস্থাকে একটা বড় ধাক্কা দিয়েছিল, যে ধাক্কায় ঘুমিয়ে থাকা শাসক গোষ্ঠী আত্মসমালোচনা করেছিল যে না, ভারতে ব্রিটিশ শাসন বলবৎ রাখতে গেলে আর কোম্পানির হাতে শাসন ক্ষমতাটা রেখে দেওয়া ঠিক হবে না। তাই 1858 সালে পাশ হয়ে গেল ইংল্যান্ডের পার্লামেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন। কি করা হলো, এই ভারত শাসন আইনে ইংল্যান্ডের সরকার তৎকালীন মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার অর্পণ করে দিলেন। আর রানী তো থাকবেন ইংল্যান্ড। ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকলেন গভর্নর জেনারেলের নেতৃত্বে যে শাসন পরিষদ, তার প্রধান হয়ে গেলেন ভারতের গভর্নর জেনারেল, তিনি নতুন উপাধি হল ভাইসরয়। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে দুটো বিষয় আমরা দেখছি এখন এই মুহূর্তে, যে একটা হচ্ছে ভারতের শাসনভার সরাসরি ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে চলে গেল, তার প্রধান হলেন ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়া। আর দ্বিতীয় বিষয়, যে রানীর প্রতিনিধি হিসেবে ভারতের গভর্নর জেনারেল, তিনি ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করবেন। তিনি এখন থেকে ভাইসরয় উপাধিতে ভূষিত হবেন, অর্থাৎ রাজ প্রতিনিধি। এখন একটা বিষয় আমরা একটু দেখে নেব, যে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করে ভারতের শাসনভার একটা কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে নিয়ে নেওয়া হলো। তো কোম্পানির ক্ষমতাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা অনেক আগে থেকেই হয়েছিল। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1793 সালের আইন, 1813 সালের চার্টার আইন, 1833 সালের চার্টার আইন, 1853, মানে 20 বছর অন্তর অন্তর ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেয়াদও বাড়ানো হয়েছে 20 বছর অন্তর অন্তর। ক্রমশ যত দিন গেছে ইংল্যান্ডের পার্লামেন্টে ঝড় উঠেছে, কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব, খবরদারির কর্তৃত্ব কাটছাট করার দাবি উঠেছে। কিন্তু নিতান্তই রাজ পরিবারের সঙ্গে কোম্পানির একটা ভালো সম্পর্ক থাকার কারণেই রিনিউ হয়ে গেছে পরপর 20 বছর। তো যাই হোক, 1853 সালে লাস্ট পাস হওয়ার পরে 1800 আবার 20 বছর পরে 73 সালে পাস হওয়ার কথা, কিন্তু এখন তড়িঘড়ি 1858 সালেই
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করে ভারতের শাসনভার তুলে নেওয়া হলো। কারণ 1857 সালের মহাবিদ্রোহ ব্রিটিশ সরকারকে ভয় পাইয়ে দিল যে আর নয়, এবার যত তাড়াতাড়ি সম্ভব ভারতের শাসনভার ইংরেজদের হাতে, ইংল্যান্ডের পার্লামেন্টের হাতে উঠিয়ে নেওয়া প্রয়োজন বা সময় এসে গেছে। তো যাই হোক, তো ইংল্যান্ডের মহারানীকে অর্থাৎ ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছে। সেটা অনেক পরবর্তীকালে আমরা দেখব, প্রায় 1877 সাল নাগাদ। তো এখন আমরা দেখব সেটা হচ্ছে যে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র এবং তার সমালোচনা। তো 1857 সালের মহাবিদ্রোহের পরে ইংল্যান্ডের রাজনৈতিক মহলের ধারণা হলো যে কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে আর ভারতের শাসন ব্যবস্থা রেখে দেওয়া নিরাপদ নয়। তাই ভারতের শাসনভার উঠিয়ে নেওয়া হলো। 1858 সালের 1 নভেম্বর ভারতের গভর্নর জেনারেল ক্যানিং, যিনি এখন থেকে ভাইসরয় উপাধি পেলেন, তিনি এলাহাবাদের রাজ দরবারে এই ঘোষণাপত্রটি প্রকাশ করলেন এবং পাঠ করলেন যে এখন থেকে ভারতের শাসনভার যে মহারানীর হাতে দেওয়া হয়েছে, তিনি কতকগুলো ঘোষণা ভারতবাসীর উদ্দেশ্যে পাঠ করলেন। অর্থাৎ রানীর প্রতিনিধি হিসেবে ভাইসরয়, প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, তিনি এলাহাবাদের দরবারে ঘোষণাপত্রটি পাঠ করলেন। তো সেই ঘোষণাপত্রে কি বলা হলো? এক, বলা হলো যে ভারতবাসী ধর্মীয় সামাজিক ব্যাপারে ব্রিটিশ কর্তৃপক্ষ আর হস্তক্ষেপ করবে না। যেহেতু ওই যে বিভিন্ন সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার করতে গিয়েছিল, বিদ্রোহ হয়েছে, এখন সেটাকে অন্যভাবে আখ্যায়িত করে যে ভারতবাসী ধর্মীয় সামাজিক ব্যাপারে হস্তক্ষেপ করবে না। 2 নম্বর, ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 3 নম্বর, জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে যারই যোগ্যতা থাকবে তাকেই কিন্তু সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে বা করা হবে তাকে। আর কি বলা হয়েছিল? সত্য বিলোপ নীতি বাতিল হলো। দেশীয় রাজারা এবার থেকে দত্তক পুত্র নিতে পারবেন, সেই অনুমতি দেওয়া হলো। সরকার ভারতে আর রাজ্য বিস্তার করবে না, তার মানে ভারতের বাইরে করবে না। তো ভারতের রাজ্য বিস্তার প্রায় হয়েই গেছে, এবার ভারতবর্ষে বাইরে মন দিলেন রাজ্য বিস্তারের জন্য। আর দেশীয় রাজ্যগুলোকে আশ্বস্ত করে দেওয়া হলো যে তাদের সঙ্গে যার সঙ্গে যার যা চুক্তি হয়েছে, যা যা শর্ত আছে, সেগুলো বাতিল নয়, সেগুলো মেনে চলা হয়। আর বিভিন্ন হত্যাকাণ্ড বা এইসব ক্ষেত্রে যুক্ত থাকা ছাড়া বাকি সিপাহীদের মুক্তি দেওয়া হয়। এইভাবে মহারানী ঘোষণাপত্র প্রকাশ করলেন। তো এখন আমরা দেখব এই মহারানীর ঘোষণাপত্রে যা যা বলা হয়েছিল তা কি বাস্তবে অনুসরণ করা হয়েছিল? 1, প্রথমে দেখব আমরা জাতিবিদ্বেষ। মহারানীর এই ঘোষণা, তার প্রতিশ্রুতি, তার ঘোষণাতেই সীমাবদ্ধ ছিল। ভারতীয়দের প্রতি সমান অধিকার, সমান আচরণের কথা বলা হলেও এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। ইংরেজদের রাজার জাতি হিসেবেই প্রতিষ্ঠিত করা হয়েছিল। তাদের আচরণ ছিল ভারতবাসীর প্রতি বিজেতা সুলভ। ইউরোপীয় এবং ভারতীয় পরস্পরের সঙ্গে কিন্তু নৃশংস ব্যবহার করেই যেতে শুরু করলো, পরস্পরের ব্যবধান বেড়েই যেতে শুরু করলো, বিদ্বেষ, সন্দেহ বাড়তে 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 সেটা কিন্তু একসময় জাতীয়তাবাদের হাতিয়ারে পরিণত। সরকারি চাকরি
এই শিক্ষিত সমাজ, ইংরেজি শিক্ষিত সমাজ, ইংরেজি শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারা ভেবেছিল যে তারা বোধ হয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত হতে পারবে, সরকারি চাকরি পাবে। কিন্তু ইংরেজরা কিন্তু ভারতবর্ষে সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত উচ্চ পদগুলো ইংরেজদের জন্যই সীমাবদ্ধ, তাদের জন্যই সেগুলোকে সংরক্ষিত করে রেখে দেওয়া হলো। সমস্ত উচ্চ পদে ভারতীয়দের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হলো। 1853 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় যেখানে বয়স ছিল 23, 1860 সেখানে হলো 22, 1866 21 আর 76 করে দেওয়া হলো 19। তাহলে এই উদাহরণগুলো থেকে, পরিসংখ্যানটা থেকে আমরা বুঝতে পারছি যে এত কম বয়সে একজন ভারতীয়ের পক্ষে ইংল্যান্ডে গিয়ে কখনোই সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া এবং তাতে সাফল্য লাভ করা কোনোভাবেই সম্ভব ছিল না। সমস্ত রকমের উচ্চ বেতনের পদ সব ছিল ব্রিটিশ সরকারের, তাদের জন্য সংরক্ষিত। সরকার এরপর থেকে কী করলো? বিভিন্ন নীতি গ্রহণ করলো, বিভিন্ন ধর্ম জাতীয় সম্প্রদায়কে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হলো। যেখানে বিদ্রোহের অব্যবহিত পরে ইংরেজ সরকার প্রকাশ্যে হিন্দুদেরকে তোষণ করতে শুরু করলো, আর মুসলিমদের দমন পীড়নের নীতি গ্রহণ করলো। আবার যেই হিন্দু সমাজ পাশ্চাত্য শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারা ব্রিটিশের গাঁড়াকলটি বুঝে গেল, তখন কি হলো? তখন শুরু করলো মুসলিম তোষণ আর হিন্দু বিদ্বেষ, আর এই সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিল ভারতবর্ষে, যাতে আগামী দিনে সেটা মহিরুহে পরিণত হতে পারে। তাদের মূল উদ্দেশ্যই হলো যে এই সরকারি চাকরিকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা, আঞ্চলিক বিভেদ উস্কে দেওয়া। এর ফলে শিক্ষিত মানুষ সম্প্রদায় তারা ব্রিটিশ শাসন শোষণ থেকে ক্রমশ দূরে সরে যেতে শুরু করল। জমিদারদের প্রতি সরকার নরম মনোভাব গ্রহণ করল, যাতে এই জমিদারদেরকে নিয়ে তারা ব্রিটিশ শাসনের একটা শক্ত স্তম্ভ বানাতে পারে, তারা ভারতীয় জনসাধারণের বিরোধী একটা চরিত্র ফুটিয়ে তুলতে পারে, ব্রিটিশ শাসনের স্থায়িত্বের দিকে নজর দিল। যাই হোক, ভারতবাসীর সামাজিক ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ যখন তারা প্রথম মহাবিদ্রোহের কারণ হিসেবে চিহ্নিত করেছিল, পরবর্তীকালে কি করলো? উদাসীনতার নীতি গ্রহণ করল, বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিল, জাতিভেদকে প্রশ্রয় দিল, ভারতীয় সমাজকে বিভক্ত করে দিল। তাহলে মহারানীর ঘোষণাপত্রে যেসব ভালো ভালো আদর্শের কথা বলা হয়েছিল, বাস্তবে সেই প্রতিশ্রুতি একটিও রক্ষা করা হয়নি। সেই জন্য এই সময়কালকে অনেকে বলছেন প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। এই সরকারের এই ধরনের মানসিকতা, এই নীতি পদ্ধতি শিক্ষিত সমাজকেও ক্রমশ তাদের কাছ থেকে দূরে ঠেলে দিল। সেই জন্য ঐতিহাসিক বিপানচন্দ্র এই ঘোষণাপত্রটিকে বলছেন রাজনৈতিক ধাপ্পাবাজি। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এই মহারানী ভিক্টোরিয়াকে আবার 1877 নাগাদ তাকে ভারত সম্রাজ্ঞী উপাধিও দেওয়া হয়েছিল। তাহলে এভাবে আমরা দেখলাম যে মহারানীর ঘোষণাপত্র দ্বারা অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি ঘোষণাপত্রেই সীমাবদ্ধ ছিল, তার বাস্তব রূপ ছিল অন্যরকম। ঠিক আছে, আজকে আমাদের এখানে আজকের ক্লাস শেষ।